তোমাদের সামনে কি হাজিরা শীটটা আসছে? জি স্যার, আসছে। জি স্যার। এবার আমি অ্যাটেন্ডেন্স করছি। 401, 2, প্রেজেন্ট স্যার। 3, 4, 5, 6, 7, স্যার 6 আছে স্যার। ইয়েস স্যার। 6 আছো, জি স্যার। 7, 8, প্রেজেন্ট স্যার। 9, প্রেজেন্ট স্যার। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, ইয়েস স্যার, বাই। 23, 24, প্রেজেন্ট স্যার। 26, ইয়েস স্যার। 27, 28, 29, 30, 33, 34, 31, কত? 33, 34, 35, 36, 37, 38, প্রেজেন্ট স্যার। 39, 40, 41, 42, 43, 45, প্রেজেন্ট স্যার। 48, 49, প্রেজেন্ট স্যার। কত কত? ইয়েস স্যার। 49। 49, 50 কি আছো? 50, ইয়েস স্যার। 50 আছে তো স্যার। আচ্ছা। 51, 53, 54, 57, 61, 64, প্রেজেন্ট স্যার। 66, প্রেজেন্ট স্যার। 67, প্রেজেন্ট স্যার। 68, 70, 71, 72, 73, 74, 75, 76, 77,
Yes, sir. স্যার 76। 76 আছো? ইয়েস স্যার। 78, স্যার 440 স্যার, আমি এইমাত্র ঢুকছি। 440 মাত্র ঢুকছো? জি স্যার। Trent. 440, ঠিক আছে। আর কেউ বাকি আছো? আর কেউ পরে আসছো? স্যার 441। 441, স্যার 430। আচ্ছা 430, 441। আর তো কেউ পড়া আসুনি? আমরা গত ক্লাসে 2 নাম্বার অঙ্কটার মোট মুনাফা বের করেছিলাম না? প্রথমে কাকে নিয়ে শুরু করছিলাম, পরে আমরা মার্জুককে নিয়ে শেষ করেছিলাম। আমি কি মোট মুনাফা গত ক্লাসে 2 নাম্বার অঙ্কটা করেছিলাম বলো তো? জি স্যার। আচ্ছা, আমরা গতদিন সাইফ ইফতেখার সাব্বিরকে নিয়ে শুরু করেছিলাম মনে হয়, নাকি? আজকে তো সে নাই। স্যার মাশরাফি। ও মাশরাফিকে নিয়ে শুরু করেছিলাম। ও মাশরিফ সরি স্যার। মাশরিফকে নিয়ে শুরু করেছিলাম। Yes sir. আজকে তো নেই। তানভীর রহমান কি আছো? 406। তানভীর তোমাকে স্যার ডাকে। জি স্যার আছে। আমরা আজকে 3 নাম্বার অঙ্কটা করব। তুমি কি আমার সাথে করতে পারবে অঙ্কটা? স্যার ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার সাথে। তুমি কি পড়ার টেবিলে আছো? জি স্যার, পড়ার আচ্ছা। টেবিল বলতে কম্পিউটার টেবিলে স্যার। এখন তুমি খাতা কলম পেন্সিল ক্যালকুলেটর এগুলো সব নিয়ে বসো। আমার সাথে সাথে অঙ্ক করতে হবে। আজকে আমরা 3 নাম্বার এবং বলতে পারো মোট মুনাফা নির্ণয় করার জন্য এটাই আমার লাস্ট অঙ্ক। এরপরে আমরা পরিচালন ব্যয় শিখব। তো মোট মুনাফাটা বের করার জন্য আজকে আমরা 3 নাম্বার অঙ্কটা করব। তোমরা সবাই রেডি হয়ে যাও। আজকে আমি তানভীর রহমানকে সাথে নিয়ে আমি অঙ্কটা করব। তোমরা সবাই জি স্যার। সবাই প্রস্তুত হয়ে যাও। এই যে আমাদের সামনে 3 নাম্বার অঙ্কটা চলে আসছে, তোমরা দেখছো? তো তানভীর, আমি 3 নাম্বার অঙ্কটা আগে তোমাকে সাথে করে নিয়ে পড়ে নেই, তারপরে আমরা মোট মুনাফাটা নির্ণয় করব। তুমি স্যার আমাকে, একটু স্যার। হ্যাঁ, রেডি তানভীর? জি স্যার। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো তানভীর, আমাদের 1 নাম্বার রেওয়া মিলে যে আইটেমটা আছে প্রারম্ভিক মজুদ পণ্য, তুমি বলতে পারবে এই প্রারম্ভিক মজুদ পণ্যটাকে আমরা কোথায় বসাবো? স্যার ডেবিটে। আমি তো ডেবিটেই তো আছে রেওয়া ও মিলে। আমরা মোট মুনাফা নির্ণয় করতে গিয়ে আমরা প্রারম্ভিক মজুদ পণ্যটাকে কোথায় বসাবো, কোন কাজে বসাবো? মোট মুনাফা নির্ণয় করতে গিয়ে মোট মুনাফা নির্ণয় করতে গিয়ে আমরা নিট বিক্রয় বের করার পর আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি, তাই না তানভীর? জি স্যার। আর সেই বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গিয়ে সর্বপ্রথম আমরা প্রারম্ভিক মজুদ পণ্যটা লিখি, ঠিক আছে? জি স্যার। নিট বিক্রয় বের করার পর আমরা ওখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার জন্য বিক্রিত পণ্যের ব্যয় লিখি। আর বিক্রিত পণ্যের ব্যয় লিখতে গিয়ে আমরা সর্বপ্রথম প্রারম্ভিক মজুদ পণ্যটা লিখি, খেয়াল থাকবে? জি স্যার। এরপরে দেখো বিক্রয়রাও রয়েছে, এটাকে তুমি চেনো। দেখো ক্রয় রয়েছে, ক্রয়টাও তো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গিয়ে প্রারম্ভিক মজুদের পণ্যের পরে লিখবো, তাই না? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গিয়ে প্রথমে আমরা প্রারম্ভিক মজুদ পণ্য লিখি,
তারপরেই কিন্তু আমরা এই ক্রয়টা লিখি, ঠিক না? জি স্যার। দেখো এরপরে আছে একটা বিক্রয় বার্তা। তানভীর বলতে পারবা এই বিক্রয় বার্তাটা আমরা কি করব? উম, এই বিক্রয় বার্তাটা আমরা কি করব তানভীর বলতে পারবে? স্যার বিক্রয়ের সাথে যোগ করব। যোগ করব না, বাদ দিব। স্যার, বাদ দিব স্যার। বিক্রয় বার্তা বিক্রয়কে কমায়, তাই বিক্রয় বার্তাটা আমরা কি করব? এটা আমরা বিক্রয় থেকে বাদ দিব। তুমি একটু মনোযোগী হও, ঠান্ডা মাথায় দেখো। আমি এর আগে যখন অন্যকে নিয়ে অঙ্ক করেছিলাম তখনও যদি তুমি একটু মনোযোগ দিয়ে বসে বসে অঙ্কটা করতে, তাহলে তোমার আরো অনেক উপকার হতো। তবে আজকে একটু মনোযোগ দিয়ে অঙ্কটা করো, তুমি শিখতে পারবে। দুদিন পরে এসএসসি পরীক্ষা হবে, 30 তারিখে যদি স্কুল খুলে যায়, তাহলে তার 2 মাসের পরেই তোমাদের পরীক্ষা হয়ে যাবে এবং এর মধ্যে ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো ফর্ম ফিল আপ করতে পারার জন্য রেগুলার ক্লাসে থাকতে হবে এবং এগুলো পারতে হবে। তুমি যদি অ্যাকাউন্টিং এ ভালো না করো, তুমি কিভাবে এসএসসি পরীক্ষা দেবে বলো? তাই একটু মনোযোগ দিতে হবে তোমাকে। তাহলে বিক্রয় বার্তাটা আমরা কি করব? এটা আমরা বিক্রয় থেকে বাদ দেব, ঠিক কিনা? জি স্যার। এবার বলো তো উৎপাদন মজুরিটা কি জিনিস? এটা আমরা কোথায় লিখব? আমরা বিক্রিত বিক্রয়ের পণ্যের সাথে লিখবো। না, আমরা বিক্রিত পণ্যের ব্যয় লেখার সময় সর্বপ্রথম প্রারম্ভিক মজুত পণ্য লিখি, এরপরে আমরা ক্রয় লিখি, তারপরে আমরা অন্যান্য প্রত্যক্ষ খরচ লিখি। তাহলে উৎপাদন মজুরিটা হচ্ছে আমাদের অন্যান্য প্রত্যক্ষ অন্যান্য খরচ। প্রত্যক্ষ খরচ। ভালো করে খেয়াল করো, আমি কথাগুলো আজকেই ফার্স্ট বলছি না, এর আগেও বলেছি। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গিয়ে প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য লিখি, এরপরে ক্রয় লিখি, তারপরে আমরা অন্যান্য প্রত্যক্ষ খরচ লিখি। এই উৎপাদন মজুরিটা হচ্ছে অন্যান্য প্রত্যক্ষ খরচ। তুমি কি বুঝতে পেরেছো তানভীর? জি স্যার। আচ্ছা, এবার দেখো তো ক্রয় ফেরত 13,000 টাকা। বলো তো ক্রয় ফেরতটা কি করব? স্যার, ক্রয় থেকে মাইনাস করব। ক্রয় ফেরতটা ক্রয় থেকে মাইনাস করব বা বাদ দেব, ঠিক আছে। তুমি বলো তো এখানে একটা আন্ত পরিবহন আছে 11,000। বলো তো আন্ত পরিবহনটা কি? স্যার, আন্ত পরিবহন হইলো স্যার ক্রয় পরিবহন। হ্যাঁ, এটা আমরা কোথায় লিখবো? স্যার, অন্যান্য খরচে স্যার। অন্যান্য প্রত্যক্ষ খরচ, হ্যাঁ। অন্যান্য প্রত্যক্ষ খরচের মধ্যে আমরা এই আন্ত পরিবহনটা লিখবো। হয়েছে, ভেরি গুড। এবার বলো তো জলযান ভাড়াটা কি? স্যার, পরিচালন ব্যয় স্যার। না, জলযান ভাড়াটাও অন্যান্য প্রত্যক্ষ খরচ। যে সমস্ত খরচগুলো পণ্য উৎপাদনের সঙ্গে বা ক্রয়কৃত পণ্যের সঙ্গে রিলেটেড বা পণ্য ক্রয়ের সঙ্গে রিলেটেড, এই সমস্ত আইটেমগুলোকে আমরা প্রত্যক্ষ খরচ বলি। জলযান ভাড়া বলতে আমরা পণ্য ক্রয় করার পর বা কাঁচামাল ক্রয় করার পর সেটা আমরা যে জাহাজে করে আনি, এই জলযান ভাড়া বলতে সেটাকেই বুঝায়। তো এটাও আমাদের জন্য একটা প্রত্যক্ষ খরচ। তাহলে জলযান ভাড়া প্রত্যক্ষ খরচ। অন্যান্য প্রত্যক্ষ খরচ। বলতো বিক্রয় কর্মীর বেতন এটা কি? স্যার, ব্যয়। কি মানে স্যার ধরনের ব্যয়? অন্যান্য প্রত্যক্ষ খরচ। না, এটা অন্যান্য প্রত্যক্ষ খরচ না। বিক্রয় কর্মীর বেতনটা আমাদের পরিচালন খরচ। আর পরিচালন খরচটা মোট মুনাফা নির্ণয় করতে ব্যবহার করা হয় না, এটা আমাদের পরিচালন খরচ। পরিচালন খরচটা আমাদের মোট মুনাফা নির্ণয় করার সময় আসে না, তাই আমি এটাকে লাল করে দিয়েছি। তার মানে এটা আমাদের হিসাবে এবার আসবে না, কারণ বিক্রয় কর্মীর বেতনটাকে আমরা পরিচালন ব্যয় বলি। তোমরা সবাই শোনো কিন্তু মনোযোগ দিয়ে। পরিচালন ব্যয় মোট মুনাফা নির্ণয় করার সময় ব্যবহার করা হয় না। মোট মুনাফা নির্ণয় করার সময় শুধুমাত্র অন্যান্য প্রত্যক্ষ খরচগুলোই ব্যবহার করা হয়। বুঝতে পেরেছেন? জি স্যার। বলতো বহি পরিবহনটা কি জিনিস? স্যার, বিক্রয় পরিবহন। হ্যাঁ, এটা কোথায় বসবে? স্যার, অন্যান্য স্যার পরিচালন ব্যয়তে। এটাও পরিচালন ব্যয়। আর এটাও পরিচালন ব্যয় বলে আমাদের মোট মুনাফা নির্ণয় করার সময় এটাকেও আমরা ব্যবহার করব না, কারণ পরিচালন ব্যয় মোট মুনাফা নির্ণয়ের সময় ব্যবহৃত হয় না, তাই না? এখানে শুধুমাত্র অন্যান্য প্রত্যক্ষ খরচগুলোই বসে। তাহলে রেওয়া মিলের কালো করা অংশগুলোই শুধু আমাদের কাজে আসবে,
লাল করা এই দুটো অংশ আমাদের কোনো কাজেই আসবে না। এবার চলো আমি সমন্বয়টা পড়ছি, তুমিও আমার সাথে সাথে সমন্বয়টা পড়বে এবং আস্তে আস্তে অঙ্কটা নিজেরাই করার চেষ্টা করবে এবং পারবে। দেখো প্রথম যে সমন্বয়টা আমি পড়ছি, ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি 14,000 টাকা। তুমি বলতে পারবে এই সমন্বয়টা আমরা আমাদের অঙ্কে কিভাবে বসাবো? ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি 14,000 টাকা। তানভীর, এই আইটেমটা আমরা অঙ্কে কিভাবে বসাবো তুমি একটু বলো তো। আর প্রথমে ক্রয় লিখে তার নিচে যোগ লিখতে হবে স্যার, অনাদায়ী ক্রয় অনাদায়ী 14,000 না, টাকা। এটাকে আমরা না অলিখিত স্যার, ক্রয় নামে, হ্যাঁ তুমি শুধু অলিখিত এতটুকু, ক্রয়। হ্যাঁ তুমি শুধু এতটুকুই বললে হবে যে এটা অলিখিত ক্রয় নামে ক্রয়ের সাথে যোগ হবে, তাই না? জি স্যার। হ্যাঁ বলতে পেরেছো। তার মানে ধারে ক্রয় হিসাবভুক্ত হয়নি 14,000 টাকা, মানে আমরা এই ক্রয়টা অলিখিত ক্রয় নামে ক্রয়ের সাথে যোগ করবো, এটা ক্রয়কে বাড়াবে। ঠিক আছে, হয়েছে, পারছো। এবার বলো তো ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি 18,000 টাকা। বলতো এই ঘটনাটাকে আমরা কিভাবে বসাবো? স্যার একই স্যার, ওই বিক্রয়ের সাথে যোগ করে অলিখিত দিতে হবে, অলিখিত অ- বিক্রয়। নামে যোগ করে দিতে হবে। ভেরি গুড। তার মানে এটাকেও আমরা যা করব সেটা হচ্ছে বিক্রয়ের সাথে আমরা অলিখিত বিক্রয় নামে আমরা এই 18,000 টাকাটাও বিক্রয়ের সাথে যোগ করে দিব। পারছো। এবার বলো তো সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 44,000 টাকা। আমরা এই সমাপনী মজুদ পণ্যটাকে কোথায় বসাবো বলো তো? স্যার হিসাব করার শেষে স্যার। মানে বিক্রিত পণ্যের নাকি? ব্যয় নির্ণয় করার সময় সবার শেষে আমরা এটাকে বাদ দেব, তাই না? জি স্যার। মানে প্রারম্ভিক মজুত পণ্যের সঙ্গে ক্রয় এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করার অন্য- পর, প্রারম্ভিক মজুত তার পণ্যের সঙ্গে ক্রয় এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করার পর সেখান থেকে আমরা সমাপনী মজুত সম্পূর্ণ পণ্যটা মজুদ বাদ পণ্য দিব, বাদ দিব। তাই না তানভীর? এই জি কথাগুলো স্যার। পরিষ্কার ধারণা থাকতে হবে। প্রারম্ভিক মজুত পণ্যের সঙ্গে ক্রয় এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করার পর আমরা এই সমাপনী মজুত পণ্যটাকে ওখান থেকে বাদ দেব, তাই তো? জি স্যার। ভেরি গুড। আচ্ছা এরপরে বলো তো, 4 নম্বর ঘ নম্বরে যে সমন্বয়টা বলেছে মজুরি 4,000 টাকা পরবর্তী বছরের জন্য প্রদত্ত হয়েছে, এটা আমরা কি করব? স্যার এই মজু- উম, মজুরির উৎপাদন 4,000 টাকা, মজুরির সাথে প্রথমে স্যার বিয়োগ করে দিব। ভেরি গুড। মজুরি 4,000 টাকা পরবর্তী বছরের জন্য যে মজুরিটা আমরা প্রদান করেছি এটাকে অগ্রিম মজুরি বলা হয়। তানভীর, আমরা পরবর্তী বছরের জন্য যে মজুরিটা আমরা প্রদান করেছি এটাকে আমরা অগ্রিম মজুরি বলে থাকি। যে কোনো অগ্রিম খরচ সেই খরচ থেকে বাদ দিয়ে দিতে হয়, যে কোনো অগ্রিম খরচ আমরা এই খরচ থেকে বাদ দিয়ে দিতে হয়। স্যার দিয়ে আমরাও দিব। এটা খরচ থেকে বাদ দিয়ে দিব, অর্থাৎ মজুরি থেকে বাদ দিয়ে দিব। তুমি ভালো করেছো, ভালো বলেছো। এরপর জি বলো তো স্যার। উম নম্বর সমন্বয়টা, মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 2,000 টাকা। বলতো এই ঘটনাটাকে আমরা আমাদের অঙ্কে কিভাবে বসাবো? স্যার এটা একটু স্যার সমস্যা আছে। সমস্যা আছে না? তুমি বলো তো জি মালিক স্যার। কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, এই কথাটার মানে হচ্ছে মালিক তার নিজের কাজে ব্যবসা থেকে পণ্য নিয়ে গেছে, তাই না? জি স্যার। মালিক যদি পণ্য নিয়ে যায় তাহলে আমাদের ক্রয়কৃত পণ্য বাড়বে না কমবে? তুমি বলো তো তানভীর। কমবে স্যার। তাই আমরা ক্রয় থেকে বাদ দিয়ে দিব। তুমি কি আমার কথা বুঝছো? পণ্য জি কমে স্যার। গেলেই সেটা ক্রয় থেকে বাদ দিয়ে দিতে হয়, কারণ পণ্য বলতে আমরা ক্রয়কৃত পণ্যকে বুঝি। যে পণ্যটা আমরা ক্রয় করে আনি ওটাকেই ক্রয়কৃত পণ্য বলা হয়। তাই পণ্য মানেই ক্রয়কৃত পণ্য। তাই যদি তোমাদেরকে প্রশ্নের মধ্যে কখনো পণ্য নিয়ে কোনো ট্রিটমেন্ট করতে বলে বা কোনো সমন্বয় বলে, সেটা তোমরা সরাসরি ক্রয়ের সঙ্গে সমন্বয় করবে। যেমন মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, মালিক যদি পণ্য উত্তোলন করে তাহলে আমাদের ক্রয়কৃত পণ্য কমে যাবে, তাই এটা আমরা ক্রয় থেকে বাদ দেব। ঠিক আছে তো তানভীর? জি স্যার। আস্তে আস্তে আমরা অঙ্কটা পড়ে নিলাম। এইবার চলো আমরা এই অঙ্কটা করার জন্য রেডি হয়ে যাই। আমরা এরকম একটা ছক টেনে ফেলি। আমরা মোট মুনাফা বের করার জন্য যেরকম ছক টানি সেরকম একটা ছক টেনে ফেলি। দ্রুত সবাই টানো। তানভীর টানবে, সেই সাথে সাথে বাকিরাও সবাই টানো। যাদের সঙ্গে আমি এখন অঙ্ক করছি না কিন্তু তোমরা আমার ক্লাসে আছো, সবাই খাতা নিয়ে নাও এবং ঠিক মোট মুনাফা বের করার জন্য এই ধরনের একটা ঘর টানো এবং
আমার সঙ্গে সঙ্গে মোট মুনাফাটা বের করার জন্য এতক্ষণ যে অঙ্কটা আমরা পড়লাম, এটা আমার সাথে সাথে করার জন্য সবাই রেডি হয়ে যাও। 1 মিনিট সময় তোমাদের। আশা করি তোমাদের সবার ঘর টানা হয়ে গেছে। তানভীর, তুমি প্রস্তুত? জি স্যার। বলো তো। তানভীর, কিসে স্যার? ঠিক আছে স্যার, আমরা আঁকছি স্যার ঘরটা। আমরা সর্বপ্রথম বিক্রয়টা লিখবো, তাই না? জি স্যার, তাহলে চলো সর্বপ্রথম আমরা বিক্রয়। সর্বপ্রথম বিক্রয়টা লিখে দেই। আমরা সর্বপ্রথম লিখবো বিক্রয়। আর বিক্রয়টা আমরা দ্বিতীয় টাকার কলমে লিখবো। দেখো আমাদের দ্বিতীয় টাকা কলমে যে বিক্রয়টা লিখবো, আমরা দেখে নেই আমাদের বিক্রয়টা কত আছে। দেখো আমাদের বিক্রয় আছে 4,75,000। তাহলে আমরা বিক্রয়টাকে 4,75,000 টাকা আগে বসাই দিলাম। তুমি সমন্বয় পড়ার সময় বলেছিলে যে সমন্বয়ের মধ্যে একটা অলিখিত বিক্রয় আছে। তাহলে কি আমরা ওই অলিখিত বিক্রয়টা এই বিক্রয়ের সঙ্গে যোগ করে দেব না? জি স্যার। তাহলে আমরা যোগ করে দিলাম অলিখিত বিক্রয়। দেখো আমাদের অলিখিত বিক্রয়টা আমাদের সমন্বয়ের মধ্যে ছিল। এই যে ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি 18,000 টাকা। তার মানে আমাদের অলিখিত বিক্রয়ের পরিমাণটা ছিল 18,000 টাকা। 18,000 টাকা। সেটা আমরা এই বিক্রয়ের সাথে চলো যোগ করে দিই। এই যে আমরা বিক্রয়ের সঙ্গে 18,000 টাকাটা এই যে আমরা যোগ করে দিলাম। তানভীর, এটা যোগ করার পর যোগফলটা কত হয় আমাকে একটু বলো। স্যার 4,93,000। তাহলে 4,93,000 টাকা হয়ে গেল আমাদের মোট যোগফল। এবার আমাদের বিক্রয় থেকে যে আইটেমগুলো বাদ দিতে হবে, এখন সেটা করতে হবে। আগে যোগ করা আইটেমগুলো লিখলাম, এবার বাদ দেওয়া আইটেমগুলো। দেখো তো আমাদের রেওয়া মিলের ভিতরে আমাদের বিক্রয় বাট্টা ছিল 4,800। তাহলে এই বিক্রয় বাট্টাটা কি আমরা আমাদের বিক্রয় থেকে বাদ দিয়ে দিব না 4,800? জি স্যার। তাহলে চলো আমরা আমাদের বিক্রয় বাট্টাটা বিক্রয় থেকে বাদ দিয়ে দেবো 4,800 টাকা। আমরা বাদ দিয়ে দেই, বাদ বিক্রয় বাট্টা। আর বিক্রয় বাট্টাটা আমাদের ছিল 4,800। এই যে 4,800 টাকা আমরা বিক্রয় বাট্টাটা এখান থেকে বাদ দিয়ে দিলাম। বিক্রয় বাট্টা বাদ দিলেই আমাদের আর কোনো আইটেম নাই। তাহলে কি আমরা নিট বিক্রয়টা পেয়ে যাব না? জি স্যার। তাহলে 3 নাম্বার কলামে চলো আমরা আমাদের নিট বিক্রয়টা কত হয় সেটা লিখে দেই। দেখো তো 4,93,000 থেকে 4,800টা বাদ দিয়ে দিলে আমাদের নিট বিক্রয়ের পরিমাণটা কত আসে দেখি। চার লক্ষ 89,200। 4,89,200 টাকা। 89,200। এই 4,89,200 টাকা হলো এখন আমাদের নেট বিক্রয়।
আমরা আমাদের প্রথম নেট বিক্রয়টা পেয়ে গেলাম। দেখো এটাকে আমরা লিখে দিলাম, এটা নেট বিক্রয়। আমরা নেট বিক্রয়টা পেয়ে গেলাম। আমরা নেট বিক্রয়টা পেয়ে গেলাম। এবার আমাদের নিয়ম অনুযায়ী আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এখন এখান থেকে তানভীর, এখন আমরা এই নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দেব না? জি স্যার। আমরা এখন এখান বিক্রিত থেকে পণ্য। বাদ দেব আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। বাদ দেব এখান থেকে আমরা আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। দেখো আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের করার সময় আমরা প্রথমেই লিখি প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য। দেখো আমাদের প্রারম্ভিক মজুত পণ্যটা আমাদের প্রশ্নের মধ্যে দেয়া আছে। আমাদের প্রারম্ভিক মজুত পণ্যটা 48,000 টাকা ছিল, একদম 48,000। এটা আমাদের সরাসরি 2 নম্বর কলামে আমরা লিখে দেই। আমাদের 48,000 টাকা ছিল প্রারম্ভিক মজুত পণ্য। দেখো আমরা প্রারম্ভিক মজুত পণ্যটা 48,000 লিখে দিলাম। প্রারম্ভিক মজুত পণ্যটা 48,000 লিখে দিলাম। এবার প্রারম্ভিক মজুত পণ্যের পরে কিন্তু আমরা লিখি ক্রয়। দেখো আমাদের ক্রয় কি কোথায় কত আছে? আমাদের প্রশ্নের মধ্যে ক্রয় দেওয়া আছে 1,46,000 টাকা। এটা আমরা প্রথম টাকার ঘরে লিখবো, কারণ এই ক্রয়ের সঙ্গে কতগুলো সমন্বয় রয়েছে। ক্রয় হচ্ছে 1,46,000 টাকা। আমরা যখন অঙ্কটা পড়েছি তখন আমরা সমন্বয়ের মধ্যে একটা অলিখিত ক্রয় দেখেছি। তুমি বলেছিলে তানভীর, ওই অলিখিত ক্রয়টা ক্রয়ের সাথে যোগ করে দিতে হবে, তাই না? জি স্যার। সেই জন্য আমরা এখন এই অলিখিত ক্রয় যেটা পেয়েছিলাম সেটাকে আগে আমরা সর্বপ্রথম ক্রয়ের সাথে যোগ করে দেই। আমরা যোগ করে দিলাম অলিখিত ক্রয়। অলিখিত ক্রয় নামে যোগ করে দেবো। দেখো সমন্বয়ের মধ্যে লেখা আছে ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি 14,000 টাকা। তাহলে ওই 14,000 টাকা এখন আমরা এই ক্রয়ের সাথে যোগ করে দেব। তাহলে যোগ করে দাও 14,000। দেখো আমাদের যোগ করে দেওয়ার পর আমাদের যোগফলটা কত হয়? 1,60,000। এটা আমরা যোগ করে নিচে নামাই 1,60,000 টাকা। টাকা। এবার যে সমস্ত আইটেম গুলো আমরা আমাদের ক্রয় থেকে বাদ দিব, চলো তাদেরকে লিখে দেই। ক্রয় থেকে বাদ দিব এমন যে আইটেম গুলো আমাদের রয়েছে সেগুলো আমরা এখন এখান থেকে লিখে দেই। দেখি তো রেওয়া মিলের মধ্যে ক্রয় থেকে বাদ দেওয়ার মতন কোন কোন আইটেম আছে। দেখো আমাদের এখানে ক্রয় ফেরত আছে একটা 13,000 টাকা, দেখেছ? তাহলে কি এই ক্রয় ফেরতটা ওই 13,000 টাকাটা ক্রয় থেকে বাদ যাবে না? জি স্যার। তাহলে আমরা বাদের মধ্যে লিখে দেব ক্রয় ফেরত 13,000 টাকা। ক্রয় ফেরতটা ক্রয় থেকে বাদ যাবে, আরো অনেক আইটেম বাদ যাবে, সেজন্য আমরা এটা ইনার কলামে রাখলাম। দেখি তো আমাদের ক্রয় থেকে বাদ দেওয়ার মতন রেওয়া মিলে আর কোনো আইটেম আছে কিনা। ক্রয় থেকে বাদ দেওয়ার মতন আমাদের রেওয়া মিলে আর কোনো আইটেম নেই। সমন্বয় দেখো, ধারে পণ্য ক্রয় লিখে ফেলছি, বিক্রয় লিখে ফেলছি, সম্পূর্ণ বুঝবো সবার শেষে মজুরিটা মজুরির সঙ্গে লিখবো। ওই যে মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, বলতো
ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 2000 টাকাটাও আমরা ক্রয় থেকে বাদ দেব না? ক্রয় থেকে বাদ দিব স্যার। তাহলে আমরা ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলনটাও আমরা ক্রয় থেকে বাদ দিয়ে দিব। তাহলে চলো আমরা লিখে দেই, আমরা বাদ দিয়ে দিব ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলনটাও আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 2000 টাকা আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। তাহলে বাদ দেওয়ার মতন আমাদের মোট আইটেম দাঁড়ালো 13,000 আর 2,000, মোট 15,000 টাকা। 15,000 স্যার। তাহলে এই 15,000 টাকা আমরা এখন আমাদের এই 1,60,000 টাকা যেটা ছিল সেখান থেকে আমরা এখন বাদ দিয়ে দিব। 1,45,000। আর এই 15,000 বাদ দিলে আমাদের ক্রয়ের পরিমাণটা চলে আসবে 1,45,000 টাকা। এই 1,45,000 টাকা আমরা এখন প্রারম্ভিক মজুত পণ্যের নিচে আমরা 2 নম্বর কলামে 1,45,000 টাকা এই যে লিখে দিব। বলো তো আমাদের ক্রয় লেখা শেষ, আগেই প্রারম্ভিক মজুত পণ্য লিখেছে, এরপরে ক্রয় লেখা শেষ। এবার আমরা অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো লিখবো না? সমাপনী মজুত পণ্য না, সমাপনী মজুত পণ্য তো সবার শেষে, অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো না আগে লিখবো। ও জি স্যার। দেখো তো অন্যান্য বাদন- প্রত্যক্ষ খরচের মধ্যে কোন কোন আইটেম রয়েছে? অন্যান্য প্রত্যক্ষ খরচের মধ্যে এই যে উৎপাদন মজুরি, এটার সঙ্গে আবার একটা খাদ্য সমন্বয় পরিবহন। আছে, এটার সঙ্গে আবার একটা সমন্বয় আছে। জি স্যার। উৎপাদন মজুরি হচ্ছে 59,000 টাকা। চলো আমরা উৎপাদন মজুরিটা 59,000 টাকা লিখে দেই। আমাদের উৎপাদন মজুরিটা ছিল 59,000 টাকা। আমরা সেই 59,000 টাকাটা আমরা লিখে দেই উৎপাদন মজুরি 59,000 টাকাটা আমরা আগে বসাই দিলাম। এবার তুমি বলেছিলে সমন্বয়ের মধ্যে যে উৎপাদন মজুরির মধ্যে নাকি 4,000 টাকা পরবর্তী বছরের জন্য, পরবর্তী স্যার, বিয়োগ বছরের করা জন্য হবে স্যার, মজুরিকে বাদ আমরা দিতে। অগ্রিম মজুরি বলি। আর এই জি, অগ্রিম মজুরিটা আমরা মজুরি থেকে বিয়োগ করব বা বাদ দিয়ে দিব। তাহলে চলো আমরা উৎপাদন মজুরি থেকে বাদ দিয়ে দিই, বাদ অগ্রিম মজুরি। বাদ অগ্রিম মজুরি। দেখো আমাদের অগ্রিম মজুরির পরিমাণটা কত টাকা ছিল? 4,000 টাকা ছিল নাকি? জি স্যার। এই 4,000 টাকা যদি এখন আমরা আমাদের মজুরি থেকে বাদ দিয়ে দেই, তাহলে দেখো আমাদের মজুরির পরিমাণটা হয়ে যাবে 59,000 থেকে 4,000 বাদ দিলে 55,000। 55,000 টাকা। এবার আমরা দেখবো আমাদের অন্য কোনো প্রত্যক্ষ খরচ আছে কিনা, আরো কোনো প্রত্যক্ষ খরচ আছে কিনা। দেখো স্যার, আন্তঃপরিবহন। আমাদের আন্তঃপরিবহন রয়েছে 11,000 টাকা, এটা আমাদের অন্যান্য প্রত্যক্ষ খরচ। তাহলে আন্তঃপরিবহনটা রয়েছে 11,000 টাকা, এটা আমরা লিখবো। আন্তঃপরিবহনটা লিখে দিই। আন্তঃপরিবহনটা ছিল 11,000, লিখে দিলাম। আন্তঃপরিবহনের পর দেখো আমাদের এখানে জলযান ভাড়া আছে 16,000 টাকা। এই জলযান ভাড়াটাও আমাদের অন্যান্য প্রত্যক্ষ খরচ। যখন আমরা অঙ্ক পড়ি তখন তুমি বলেছিলে, তাহলে জলযান ভাড়া 16,000 টাকাটাও আমরা অন্যান্য প্রত্যক্ষ খরচ হিসেবে আমরা এই যে এটার নিচে এই যে লিখে দিলাম, জলযান ভাড়া 16,000 টাকা। তার মানে আমরা কিন্তু আমাদের সবগুলো অন্যান্য প্রত্যক্ষ খরচ লিখে ফেলেছি। এবার বলো তো তানভীর, আমরা সব কয়টা একসাথে এখন যোগ করে দেব না? জি স্যার। প্রারম্ভিক মজুত পণ্য সহ 48,000, 1,45,000, 55,000, 11,000, 16,000 এই সব কয়টা আইটেমকে তুমি এখন একসঙ্গে যোগ করে দাও। জি যোগ স্যার। করে যে আইটেমটা হয় সেটাকে নিচে নামাও। যোগফলটা কত হয় আমাকে বলো, যোগ করে কত হয় সেটা আমরা নিচে লিখবো। জি স্যার। 2,75,000। 2,75,000 স্যার।
তাহলে 2,75,000 টাকা হয়েছে আমাদের মোট যোগফল। তানভীর, এবার আমরা কি করব তোমার খেয়াল আছে কি? স্যার বিক্রয় থেকে মাইনাস করে দিবেন। না, এখনো তো ও একটা কাজ স্যার বাকি দিয়ে আছে। সমাপনী মজুদ পণ্য বাদ দিব। সবার শেষে আমরা সমাপনী মজুদ পণ্যটা বাদ দেই। আমাদের প্রশ্নের জি, মধ্যে স্যার। সমাপনী মজুদ পণ্যটা দেয়া আছে। ওই দেখো, সমাপনী মজুদ পণ্য বলা ছিল 44,000 টাকা, দেখেছো? জি, তাহলে কি স্যার। আমরা এখন এই সমাপনী মজুদ পণ্যটা এখন আমরা ওখান থেকে আমাদের ইয়ে থেকে বাদ দিয়ে দিতে হবে না? জি স্যার। তাহলে এখন আমরা যেটা করব সেটা হলো এখান থেকে আমরা বাদ দিয়ে দিব, এখান থেকে আমরা বাদ দিয়ে দিব এখান থেকে আমরা বাদ দিয়ে দিব সমাপনী মজুদ পণ্য। আমাদের সমাপনী মজুদ পণ্যের পরিমাণটা কত টাকা যেন দেখলাম? 44,000 টাকা। 44,000 টাকা। Yes, sir. আমরা এই 44,000 টাকা এখন এখান থেকে বাদ দিয়ে দিব। এখান থেকে যদি এই 44,000 টাকা বাদ দিয়ে দেই, তবেই কিন্তু আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব, যেটা আমরা 2 না 3 নাম্বার কলামে, এখন ওই বিক্রয়ের নিচে নিয়ে যাব। স্যার 2,31,000। তাহলে আমাদের অ্যামাউন্ট আসবে 2,31,000 টাকা। আর এটাই Yes, বিক্রিত sir. পণ্যের ব্যয়। আর ব্যয়। এটা যদি আমরা এবার- উপরে, হ্যাঁ, এটা যদি আমরা উপরের ওই বিক্রয় থেকে বাদ দিয়ে দিতে পারি, তবেই আমরা আমাদের মোট তাহলে মুনাফাটা আমাদের মোট মুনাফা বের হয়ে যাবে। আমরা মোট মুনাফাটা কিভাবে বের করলাম তুমি কি দেখেছো? হাতে হাতে করালাম তানভীর, কিভাবে কাজটা করা জি, হয়েছে, স্যার। সাজায় গুছায় করা হয়েছে, তুমি কি বুঝতে পেরেছো? দেখো তো কত টাকা হয়। জি স্যার। স্যার মাইনাস করব